ছোট্ট পরি ঘুম থেকে উঠেই মুখের সামনে নিজের পাপাকে দেখে সে যে ঝাপটে ধরেছে আর সারাসারির নাম নেই। অন্যদিকে মেয়ের অ্যাটেনশন না পেয়ে নাইয়া মুখ ফুরিয়ে বসে আছে। পরীর পাপার গালে চুমো দিয়ে আল্লাহ ঈশ্বরে বলল, পাপা তুমি এসেছো। পলি তোমার সাথে কথা বলবে না, কারণ পরি রাগ করেছে। আমার মাটা রাগ করেছে কেন? পাপা পরীকে নিয়ে যায়নি তাই। কথাটা বলেই পরি গাল ফুলিয়ে অন্যত্র ঘুরে গেল মাপতিম। পরীকে নিজের দিকে ঘুরিয়ে চুমো খেলো তার গালে, তবে বিনিময়ে পরি একবারও ঘুরে তাকালো না। মুখ ফুরিয়ে অন্যত্র তাকিয়ে রইল। মাপতিম অসহায় চোখে তাকালো মেয়ের দিকে, আস্তে করে বলল, কি করলে আমাকে ক্ষমা করবে আমার মাটা? পরি নাক ফুলিয়ে বলল, কান ধরে দাও পাপা। মেয়ের কথায় মাপতিম অবাক হয়ে তাকালো তার দিকে, চোখ তুলে আশেপাশে তাকালো, ভুলল না। অন্যদিকে তাকে এভাবে তাকাতে দেখে রুনিয়া সহ মাপতিম খিলখিল করে হেসে উঠল। তাদের দুজনের হাসি দেখে মাপতিম ফোঁস করে শ্বাস ফেলে দুহাত কানে ছোঁয়াতেই মেয়ের মাতু বসে শুরু হলো। এবার ওঠ বস করলে পাপা। ব্যাস, মাপতিমের এতক্ষণ জমিয়ে রাখা সাহস এবার ঝড়ের বেগে পড়া গাছের মতো হলো। সে অসহায় চোখে মেয়ের দিকে তাকালো। মাপতিমকে ওই অসহায়ত্ব থেকে উদ্ধার করতে এবার এগিয়ে আসলো নাইয়াব। সে পরীর সামনে এগিয়ে গিয়ে দাঁড়ায়ে অভিমান গলায় বলল, পাপাকে পেয়ে তোমার পরি আর আম্মুকেই ভুলে গেছে, তাই না? তাহলে তো পরির সাথে আমার আরে পরি বোধহয় তার আম্মুকে একটুও ভালোবাসে না। তাই তো সব আদর, সব অভিযোগ শুধু পাপাকেই দিচ্ছে। আম্মু তো তার চোখেই পড়ছে না। অভিমানী কণ্ঠ শুনেই পরি হঠাৎ অভিমান ভুলে ঝাঁপিয়ে পড়ল নাইয়াবের শরীরের উপর। শক্ত করে জড়িয়ে ধরল তাকে। ছোট্ট হাত দুটো দিকে ঝাপটে ধরে তার গলা নাইয়াবের থুতনির নিচে গালের কপালে পরপর কয়েকটা চুমু এঁকে দিল, যেন নিজের মতো করেই বুঝিয়ে দিতে চাইছে তার আমুই তার পৃথিবী। পরীকে বুকে জড়িয়ে ধরে নাইয়াব মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। পরি নাইয়াবের মুখটা দুহাত ধরে আলতো স্পর্শে এঁকে দিল। তারপর নরম গলায় প্রশ্ন করলো, ব্যথা নেই তো আম্মু? এইটুকু প্রশ্নই গলে গেল নাইয়াবের মন। হাসি মুখে উত্তর দিল সে, ব্যথা সেরে গেছে মা। দেখো, তুমি তো আমার পাপার সাথে অভিমান করেছিলে তোমাকে রেখে চলে যাওয়ার জন্য, অথচ দেখো তোমার পাপাই আমাকে নিয়ে গিয়েছিল, পুরো সুস্থ করে দিয়েছে। এবার বলো তো, বাবাকে কি মাফ করে দেওয়া যায় না? শুধু এবারকার মতো। এরপর পাপা আমু তোমাকে রেখে কোথাও যাবে না। আমু, প্রমিস। পরি গোল গোল চোখে তাকিয়ে রইল। নাইয়াব আবার নরম গলায় বলল, কি হয়েছে পরি, তা পাপাকে ক্ষমা করনি? ছোট পরি যেন কথাগুলো বুঝে গেল। সঙ্গে সঙ্গে আদুরে ভঙ্গিতে নায়াবের গালে গাল ঘষতে লাগলো। তারপর অনেকক্ষণ ধরে আদর করতে বলল, ঠিক আছে, পাপাকে মাফ করে দিলাম। তারপরই চোখ বড় বড় করে বলল, আমু তাহলে বড়, আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে। মাপতিম সঙ্গে সঙ্গে উত্তেজিত ভঙ্গিতে উত্তর দিল, যে হুকুম। আমার রাজকন্যা, আপনি যা বলবেন তাই হবে। তাদের কথোপকথনের পুরো ঘরটায় হাসি ভরে উঠল। নায়াব আর মাপতিম একসাথে তাকিয়ে হেসে ফেলল। হঠাৎ পরি আবার আদুরে গলায় বলল, আমার গিফট কই পাপা? মাপতিম ভাব করে একটু ভেবে নিয়ে পর মুহূর্তেই পরীকে কোলে তুলে নিল। তারপর ব্যাগ দিকে এগোতে এগোতেই রহস্যময় গল্ল, গিফট দেখতে হলে আগে আমার রাজকন্যাকে একটা হাসি দিতে হবে। পরি হাসলো, প্রাণ খোলা হাসি। মাপতিম মেয়ের সেই হাসি দেখেই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেই দিকে। বাংলাদেশে আসার 5 দিন কেটে গেছে। এই 5 দিনের মধ্যে 4 দিনই মাপতিম নিয়মিত হাসপাতালে গেছে। তবে তেমন কোনো পরিবর্তন হয়নি মাইয়াবের মধ্যে। পুরো 5 দিন ধরে সে বাসার ভেতরেই বন্দি। বাইরে বের হবার কথা ভাবলেই বুক কেঁপে ওঠে তার। বারবার মনে পড়ে সেই অসহায় দিনটার কথা, যেই দিন কলেজে গিয়ে তার জীবনে ঘটে গিয়েছিল সেই নিকৃষ্ট ঘটনা। স্মৃতিগুলো বারবার ফিরে এসে তার ভেতর থেকে নড়িয়ে দেয়। ভয়ে শরীর কুঁকড়ে ওঠে তার। মাপতিম অসংখ্য তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে, নরম গলায় বুঝিয়েছে, আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো কিছুতে কাজ হয়নি। মেয়েটাকে কিছুতেই স্বাভাবিক করতে পারছে না সে। অন্যদিকে রিয়াদ নামের ছেলেটির বিরুদ্ধে আইনগত সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এরই মধ্যে, কিন্তু সমস্যা
অন্য জায়গায়। ঘটনার পর থেকে ছেলেটার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ প্রায় 21 দিন হয়ে গেছে, অথচ এই সময়ের মধ্যে তাকে কোথাও দেখা যায়নি। মামলা হয়েছে, পুলিশ তদন্তও করেছে, কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। খোঁজ নিতে গেলেও মাপতিম আরও একটি বিষয় জানতে পারে, ছেলেটিকে খুঁজে বের করার পুলিশের জন্য অসম্ভব নয়, কিন্তু টাকার কাছে অনেক কিছুই থেমে যায়। ছেলেটির বাবা দেশের শীর্ষ শিল্পপতির একজন, অর্থাৎ ক্ষমতার প্রভাব সবকিছু তাদের হাতেই মুঠোয়। ফলে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকা তাদের জন্য কঠিন কিছুই না। তার উপর ঘটনার পরপরই ছেলেটি দেশ ছেড়ে অন্য কোথাও গা ঢাকা দিয়ে বলেই ধারণা করা হচ্ছে। মাপতিমের রল নিজের ওপরেও ভীষণ রাগ হচ্ছে। যাওয়ার আগে ছেলেটার সম্পর্কে আরো ভালোভাবে খোঁজ নেওয়া উচিত ছিল, তার সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু সে পারেনি। তখন নাইয়াবের সেই অসহায়ত্ব ব্যবস্থার মধ্যে অন্য কিছু ভাবার মতো মানসিক অবস্থায় ছিল না তার। শুধু একটা চিন্তার মাথায় ঘুরছিল, যেভাবেই হোক যত দ্রুত সম্ভব মেয়েটাকে সে যন্ত্রণা থেকে দূরে সরিয়ে নিতে হবে। স্টাডি রুমে রঙিন চেয়ারে বসেছিল মাপতিম। রাত এখন প্রায় 2টা। ফোনে কথা বলছে তার এক পরিচিত কর্ণের বন্ধুর সঙ্গে। নাইয়াবের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনার পর থেকেই ছেলেটির কোনো খোঁজ না পাওয়ায় এবার সে নিজের পরিচিত মহলের সাহায্য নিতে শুরু করেছে। বেশ অনেকক্ষণ ধরে বিষয়টি নিয়ে কথা চলেছে তাদের মধ্যে। এই স্টাডি রুমটা মাপতিমের ভীষণ ব্যক্তিগত। এ ঘরে খুব একটা কেউ আসে না। ছাত্রছাত্রী থেকে জায়গাটা তার সবচেয়ে প্রিয়। ক্লাস 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ার পর তার বাবা নানান ধরনের বই আর প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে এই রুমটা সাজিয়ে উপহার দিয়েছিল তাকে। তারপর থেকে আজ পর্যন্ত তার সমস্ত পড়াশোনা, গুরুত্বপূর্ণ কাজ সবকিছু হয়েছে এই ঘরটাতে। যেসব কাজ একদম একা নিঃশব্দে করতে হয়, সেগুলোর জন্য এ জায়গা বিকল্প নেই। তবে এবার ব্যাপারটা আলাদা। এইবার বিষয়টা তার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। ছেলেটা আকাশে থাকুক, মাটিতে নিচে থাকুক, পাহাড়ে কিংবা সমুদ্রে, যেখানে লুকিয়ে থাকুক না কেন, তাদের খুঁজে বের করবেই মাপতিম। নিজের এই সিদ্ধান্তে সে অটল। প্রয়োজন হলে পৃথিবীর শেষ প্রান্তে পর্যন্ত যাবে সে। কথা শেষ করে ফোনটা নামাতেই দরজার দিকে চোখে গেল তার। রুমে বাইরে দাঁড়িয়ে আছে নাইয়াব। মাপতিম ভ্রু কুঁচকে তাকালো। এত রাতে মেয়েটা এখানে কেন? মাপতিম ধীরে পায়ে নাইয়াবের সামনে গিয়ে দাঁড়ালো, ধীরে গলায় জিজ্ঞেস করলো, এত রাতে এখানে কেন? নাইয়াব শুকনো কোনরূপ তার উত্তর করলো না। সে কিভাবে তাকে বোঝাবে? গত 10-12 দিন এই লোকটার সাথে থাকার পর থেকে তার একা থাকতে ভীষণ ভয় লাগছে। সেদিনের ঘটনার পর যখনই সে একা হচ্ছে, নিজের মধ্যে ডুবে যাচ্ছে, তখনই সে ভয়াবহ স্মৃতিগুলো তাকে ঘিরে ধরেছে। একের পর এক দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে। নাইয়া খুব বিরক্ত নিজের উপর। এই 5 দিন রুনিয়া তার সাথেই ছিল, তবে বিকেলের দিকে শোভনের জন্য তাকে নিজের বাসায় ফিরে যেতে হয়েছে। মেয়েটা যেতে না চাইলেও নিজের সংসার ফেলে এতদিন থাকা তার কাছেও ঠিক মনে হয়নি। অনেক বুঝিয়ে শুনে গিয়েছে সে, কিন্তু এত বিপদে পড়েছে নায়াব। লন্ডনে থাকা কালের সময় মাপতিন তার সাথে ছিল, আর বাড়িতেও রুনিয়া। তাই তখন ভয় না করলেও এখন চোখ বন্ধ করলে সেই ভয়ঙ্কর অতীত ফিরে আসে। বুক কেঁপে ওঠে বারবার, ঘুম ভেঙে যায় আতঙ্কে। বাধ্য হয়ে মাপতিমকে খুঁজতে তার রুমে গিয়েছিল সে। সেখানে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে এসে তাকে দেখতে পায়। তখন থেকে চুপচাপ দাঁড়িয়েছিল। নাইয়াবের নীরবতা দেখে মাপতিম ভ্রু কুঁচকে তাকিয়ে রইল তার দিকে। মেয়েটা কিছু বলতে গিয়েও থেমে গেল, এখন অনেকটাই গভীর হয়ে গেছে। পরের সাথে হাসি ঠাট্টা করলেও মাপতিমের সামনে সে বড়। ব্যাপারটা মাপতিমের কাছে অদ্ভুত লাগে, কারণ এই মেয়েটাকে এত চুপচাপ মানায় না। সারাদিন হইচই ঝগড়া করে বাড়ি মাথায় তুলে রাখায় যেন তার স্বভাব। তবে এই কয়েকদিনে মাপতিম বুঝে গেছে মেয়েটাকে সে খুব ভালোভাবে চিনে ফেলেছে। তার না বলা কথাগুলো যেন বুঝতে পারে সহজেই। কিছু না বলেই মাপতিম নায়াবের হাতটা ধরে নিজের রুমের দিকে এগিয়ে গেল। তাকে বিছানায় শুয়ে বলে নিজের সোফায় বসলো। হাতে থাকা আইপ্যাডটা খুলে কি যেন দেখতে লাগলো।
তারপর সেদিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি ঘুমাও, আমি এখানে আছি। সেই দিন রাতটা এভাবেই কেটে গেল। সারা রাত মাপতিমের চোখের পাতা এক করতে পারেনি। কিছুক্ষণ পর পরই তাকিয়ে নাইয়াব ও পরীর দিকে। দুজনকে একসাথে দেখে কেন যেন তার বুকে ভরে যায়। মনে হয় এই দুজনই তার সবচেয়ে বড় প্রান্তি, সবচেয়ে আপন। এইবারে তা আর কিছু না পেলেও তার চলবে। নাইয়াবের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে অল্প হেসে ফেলল মাপতিম। মনের ভেতরে কত শত ভাবনা উকি দিল। কিছু ভাবনা বহুদিন ধরেই ছিল, তবে গত কয়েকদিন ধরে সেগুলো আরো জোরে চেপে বসেছে মনে। ফজরে আজানে ভেসে উঠতেই মাপতিম ধীরে উঠে দাঁড়ালো। নাইয়াব আর পরি দুজনে একে অপরের জড়িয়ে ঘুমিয়ে আছে। শরীরের উষ্ণতা মিশে আছে দুজনের মাঝে। মাপতিম চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। সারা রাত জেগে থাকার কারণে মাথাটা প্রচন্ড ব্যথা করেছে তার। এখন একটা গোসল না দিলেই নয়। আজ অনেক দিন পর বাড়িতে আবার প্রাণ ফিরেছে। সারা বাড়ি জুড়ে ছোট পরি ছুটোছুটি, খিলখিলি হাসি আর নাইয়াবে তার পিছু পিছু ডিম হাতে ছোটা, সব মিলিয়ে যেন এক টুকরো উষ্ণ সকাল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দৃশ্যটা দেখে থমকে গেল মাপতিম। ডাইনিং স্পেস জুড়ে হাসি আর হইচই। পরি একদম ঝড়ের বেগে এদিক ওদিক দৌড়াচ্ছে, কারণ একটাই, সে কোনোভাবেই ডিম খাবে না। আর নাইয়াব যেন আজ যুদ্ধ জিতেই ছাড়বে, পরীকে ডিম খাইয়েই মারবে। পরি সামনে সামনে দৌড়াচ্ছে, আর নাইয়াব পিছনে পিছনে ডিম হাতে ছুটছে। ছোট্ট মেয়েটার খিলখিল হাসিতে পুরো বাড়ি মাতিয়ে বলেছে, আম্মু আমায় ধরতে পারবে না, ধরতে পারবে না। আসমা খালা খাবার টেবিলে বসে দৃশ্যটা দেখছিলেন মুচকি হেসে। ঠিক তখনই মাপতিম ধীরে পায়ে নিচে নেমে এলো। বাবাকে দেখেই পরি দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো তার বুকে। পাপা দেখো, আম্মু আমায় ধরতে পারেনি। মাপতিম হেসে মেয়েকে কোলে তুলে নিল। এভাবে দৌড়াচ্ছ কেন মা? পড়ে যাবে তো। আর আম্মু তো তোমাকে ডিম খেতে বলেছে। আমার প্রিন্সেস তো খুব গুড গার্ল, তাই না? আম্মু কথা শুনে ডিমটা খেয়ে নাও। পরি ঠোঁট ফুলিয়ে মাথা নাড়ালো, না খাবো না। এদিকে নাইয়াব এতক্ষণ দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে। শেষমেশ মাপতিমের কাছ থেকে পরীকে নিজে কোলে নিয়ে এক হাতে তার ছোট্ট হাত পা আঁকড়ে অন্য হাতে ডিম মুখের সামনে ধরলো। পরি মুখ ঘুরিয়ে নিল, খেতে চাইছে না একদম। ছোট্ট মুখটা গোমড়ো করে বসেই রইল। নাইয়াব এবার একটু গম্ভীর গলায় বলল, না খেলে আম্মু কিন্তু তোমার সাথে কথা বলবো না, ব্যাস। এই মুহূর্তে থেমে গেল পরীর ছটফটানি। কথা বুঝি ঝুলি সব। মুখ ফুরিয়ে শান্ত হয়ে বসে রইল নাইয়াবের কোলে। তারপর অনিচ্ছা সত্ত্বেও পুরোটা ডিম খেয়ে নিল। খাওয়া শেষ করে আবার নেমে এসে গিয়ে বসলো মাপতিমের কোলে। মুখটা এমন গোমড়া করে রেখেছে যে বুঝতে কারো অসুবিধা হলো না মেয়েটা ভীষণ অভিমান করেছে। নাইয়াব কিছু বলল না, নিচু নিজে চুপচাপ চেয়ার টেনে বসে পরেটা হাত দিতে মাপতিম গম্ভীর গলায় বলল, খাওয়া শেষ করে রেডি হয়ে এসো। নাইয়াব ভ্রু কুঁচকে তাকালো, কেন? কলেজে যাবে? মুহূর্তে মাথার দুদিকে নাড়ালো নাইয়াব, না না, কলেজে যাব না, দরকার নেই। কি লাভ এত পড়াশোনা করে? মাপতিমের মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। গম্ভীর গলায় গলায় ধমক ছুটল, খবরদার নাইয়াব, এসব ফালতু কথা আর একবারও বলবে না। আমি চাই না আমার পরিমা অশিক্ষিত থাকুক। নাইয়াব চুপ। মাপতিম আবার বলল, তোমার হয়তো খুব ভালো করে জানো, একজন মা শিক্ষিত হলেই বাচ্চা শিক্ষিত হতে পারে। তোমার মধ্যে যদি শিক্ষাই না থাকে, তাহলে পরীকে কি শেখাবে? কয়দিন পর ও বড় হবে, ওর ভালো মন্দ তো তোমাকেই বুঝতে হবে। নাইয়াব মিনমিন করে বলল, আমি কলেজে যেতে চাই না, বাসায় পড়ে নেব। এবার মাপতিম সত্যি রেগে গেল। কোনো ভীতু মেয়ে আমার বাড়িতে থাকতে পারে না। কোথাকার কোন ঘটনার জন্য তুমি পড়াশোনা ছেড়ে দিবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। নাইয়াব, যাই হোক, তোমাকে কলেজে যেতে হবে, আর সেটা আজই। তারপর পরীর দিকে তাকিয়ে বলল, পরি মামুনি, তোমার আম্মুকে নিয়ে যাও তো, রেডি হয়ে আসো। তোমাদের স্কুলে কলেজে নামিয়ে আমি হসপিটালে যাব। মাপতিম গম্ভীর স্বরে শুনে নাইয়াব আর কোনো কথা বলার সাহস পেল না। নিঃশব্দে পরীকে সঙ্গে নিয়েই সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে ব্যাগ হাতে নিচে নেমে এসলো সে। পরি তখনও গোমরা মুখে বসে আছে। নাইয়াব তাকে নানান কথা বলে আদর করে অভিমান ভাঙানোর চেষ্টা করেছে,
কিন্তু পরীর মুখ দেখে বোঝা যাচ্ছে তার অভিমান এখনো কাটেনি। তাই নিচে নেমে নাইয়াব কাতুকুতু দিতে থাকলো নাইয়াবের শরীরে। অমনি ছোট পরী খিলখিল করে হেসে উঠল। নাইয়াব পরীর কপালে চুমু খেয়ে তাকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ি চলেছে ধীরে গতিতে। মাপতিম সবসময়ই পরী আর নাইয়াবকে নিয়ে বের হলে গাড়ির স্পিড একটু কম রাখে। এত সময় বেশিও লাগে তার কোনো তাড়া থাকে না। যদিও আর মাত্র 40 মিনিট পর তার একটি ইমার্জেন্সি কনফারেন্স আছে। একজন গুরুত্বপূর্ণ রোগী হার্টের জটিল সমস্যা ধরা পড়েছে। জরুরি সার্জারি করতে হবে রাতেই। আর সেটি নিয়েই বোর্ড মিটিং বসেছে। সেখানে উপস্থিত থাকা খুবই জরুরি। তবুও এই মুহূর্তে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার বউ আর বাচ্চা। নায়াব এখনো ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। বুঝতে পেরে মাপতিম একটু ঝুঁকে তার দিকে তাকালো। তারপর শান্ত স্বরে বলতে শুরু করলো, একদম ভয় পাবে না নায়াব, আমি সবসময় তোমার পাশে আছি। সেদিন যা ঘটেছিল সেই ঘটনা দ্বিতীয়বার তোমার জীবনে আর কখনোই ঘটবে না। আমি ঘটতে দেব না। তুমি তোমার মতো থাকবে, হাসবে, ঘুরবে, হই হুল্লো করবে। বাকি সব সমস্যা আমি সামলে নেব। ভয় নেই। ওই ছেলেটা আর কখনোই কলেজের গণ্ডি মারাতে পারবে না। তার দায়িত্ব পুরোপুরি আমার। আর কলেজেও তোমার সেফটির ব্যবস্থা থাকবে। আমার লোক সবসময় তোমার আশেপাশেই থাকবে। পুলিশকেও খবর দেওয়া আছে। ছেলেটাকে পাওয়া মাত্রই আমি জানাতে পারবো। তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করো পড়ি, আর পড়াশোনা ছাড়া আর অন্য কোনো কিছু নিয়ে ভাববে না। বাকিটা আমি দেখে নেব। নায়াব চুপচাপ সব কথা শুনলো, কোনো উত্তর দিল না। তবে মাপতিমের কথাগুলো তার মনে অদ্ভুত এক শক্তি জাগিয়ে তুলল। লোকটা বলেছে সে হাসবে, আনন্দ করবে, আর সবসময় সে সামলে নেবে। এর চেয়েও বেশি আর কি প্রয়োজন তার? ব্যাস, ওই কথার পর থেকে নায়াব সমস্ত ভয় আর দুশ্চিন্তা যেন কোথাও মিলিয়ে গেছে। তবে সমস্যাটা শুরু হলো কলেজে গিয়ে। স্কিন সার্জারির পর থেকে তাকে কিছু নির্দিষ্ট পোশাক আর মুখ ঢাকার কাপড় ব্যবহার করতে হচ্ছে। গলা জুড়ে ব্যান্ডেজ, তার উপর রোদ আর ধুলোবালি থেকে বাঁচার জন্য মুখ বেশিরভাগ সময় ঢেকে রাখতে হয়। কিন্তু তবুও আশেপাশে মানুষ দৃষ্টি পুরোপুরি তার উপরেই আটকে থাকে। অনেক মেয়েই দৌড়ে এসে তাকে ঘিরে ধরলো, প্রশ্ন করলো, এখন কেমন আছো? অনেকটাই ভালো তো। ইস, তোমার চেহারাটা কত সুন্দর ছিল। কিভাবে এমন নষ্ট হয়ে গেল? হৃদয় তোমার সঙ্গে এমনটা করলো কেন? বলো তো। নাইয়া কোনো উত্তর দিল না। এই মুহূর্তে কারোর সঙ্গে এসব নিয়ে কথা বলার ইচ্ছে তার নেই। সে বুঝতে পারছে মেয়েগুলো পুরো সত্যিটা জানে না। কিন্তু তাদের খোঁচা দিয়ে কথা বলাও প্রয়োজন মনে করলো না সে। সে ধীরে ধীরে ক্লাসের দিকে চলে গেল। ভোট মিটিং শেষ করে অপারেশনের সময় ধার্য করা হলো দুপুর 3টার দিকে। রোগীর অবস্থাও বেশি ভালো নয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করিয়ে নেওয়া উত্তম হবে। মিটিং শেষ করে মাপতিম নিজের কেবিনে গেল। চট্টগ্রামে হসপিটালের নকশার জন্য বড় ইঞ্জিনিয়ারের সাথে ভিডিও কনফারেন্স আছে। তাই সেসব কাগজপত্র দেখার জন্য ল্যাপটপটা অন করতে সে বুঝতে পারল প্রয়োজনীয় পেন ড্রাইভটা সে বাসায় ফেলে রেখে এসেছে, যেটা এই মুহূর্তে খুব প্রয়োজন। তাই বাধ্য হয়ে তাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হলো। বাসায় ফিরে দেখলো কেউ নেই। আসমা খালা ও মালা বাড়িতে আছে ঠিকই, তবে পরিয়ার নাইয়াব না থাকলেও বাড়িটা আর বাড়ির মতো লাগে না। পুরো বাড়িটাই তখন শ্মশানের মতো নিঃশব্দ, নীরব হয়ে থাকে। অথচ এই দুই মেয়ে বাড়িতে থাকলে চারপাশ গম গম করে ওঠে হাসির আনন্দে। পরীকে আধো আধো স্বরে মিষ্টি কথাগুলো যেন পুরো বাড়িটায় প্রাণ ফিরে পায়। রুমে ঢুকেই পেন ড্রাইভ খুঁজে যখন পেল না, তখন মাপতিমের মনে পড়ল গতকাল রাতে সে নাইয়াবের রুমেই বসে কাজ করেছিল। হয়তো ভুলে পেন ড্রাইভটা সেখানে রেখে এসেছিল। ভাবতে ভাবতেই মাপতিম নাইয়াবের রুমে গেল। টেবিল, ড্রয়ার, আশেপাশ সব জায়গায় খুঁজে যখন পেন ড্রাইভটা পেল না, তখন বিরক্ত হয়ে চারপাশে তাকালো। চোখে পড়ল টেবিলের ওপর এলোমেলো হয়ে ছড়িয়ে থাকা কিছু বইয়ের দিকে। হয়তো কলেজে যাওয়ার সময় তাড়াহুড়া করে বই বের করার জন্য এমন এলোমেলো হয়েছে। পেন ড্রাইভ খুঁজতে খুঁজতে মাপতিম কয়েকটা বই হাতে নিয়ে উল্টে পাল্টা দেখতে লাগলো।
হঠাৎ একটা বইয়ের ভেতরে কিছু একটা নিচে পড়ে গেল। মাপতির নিচু হয়ে জিনিসটা তুলে নিল। একটা সাদা কাগজ, 4টা ভাঁজ করে রাখা। কাপড়ে ভাঁজ ফেলে কৌতূহল বসলো। ধীরে ধীরে কাগজটা খুলল সে, কিন্তু পর মুহূর্তে সেখানে লেখা কথাগুলো চোখে পড়তেই থমকে গেল মাপতিন। হৃৎপিণ্ডটা অস্থির হয়ে ছটফট করতে লাগলো। বুকের ভেতরে তীব্র চাপা ব্যথা অনুভব করলো হার্ট সার্জন। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প আমার তুমি চলবে।